লেখক অঞ্জন রায়চৌধুরীর সাম্মানিক। বিপাশার মনটা আজকে বড়ই খারাপ। বুল্টু স্কুলের পরীক্ষায় অঙ্কে 5 পেতে নানান ধরনের গৃহশিক্ষক শিক্ষিকা রেখেও বুল্টুর এই অঙ্কের নম্বর কিছুতেই 2 সংখ্যার ঘরে তোলা যাচ্ছে না। এতে বিপাশার রাতের ঘুম বন্ধ হলেও বুল্টুর বাবা অর্থাৎ অনিমেষের কোনো হেলদোল নেই। ওনাকে বুল্টুর ক্লাস 5-এর হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্কের নম্বরটা বলতেই বিষয়কে একটুখানি হালকা করে নিয়ে বলেন, ধুর, এত ছোট ক্লাসে এসব নিয়ে আমার ভাবনা চিন্তা করার সময় নেই। ওকে বলো এবারে একটুখানি খাটতে। ওই 5 নম্বরটা 50 করতে বেশি দিন লাগবে না। একটুখানি বড় হলেই নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবে। অনিমেষ এক বিরাট কর্পোরেট সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর। তার নানান কাজের জন্য মাসের মধ্যে অন্তত দিন 15 অফিসিয়াল ট্যুরের জন্য বুল্টুকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় কোথায়। তাই যত ভাবনা বিপাশার, এই তো দেখতে দেখতে সামনের 3-4টে মাস কেটে গেলেই তো আসবে স্কুলের বাৎসরিক পরীক্ষা। কি করে অঙ্কে পাসের নম্বরটা তোলা যাবে সেই ভেবে বিপাশায় রাতে ভালো করে ঘুম আসে না। তাই রাতের বেলায় অনেক রাত পর্যন্ত ফ্ল্যাটের ব্যালকনিতে বসে ভাবতে থাকে, ইস, আমি যদি একটু অঙ্ক জানতাম তাহলে হয়তো আজ বুল্টুকে অঙ্কে 5 পেতে হতো না। যে করেই হোক আমি বুল্টুকে শিখিয়ে নিতাম। কি করা যাবে এখন? বারবার আর স্কুলে গিয়ে ওই মুছলেখা দিতে ইচ্ছে করে না তার। এবারে একটুখানি দয়া করে ওকে ক্লাসে তুলে দিন। এর পরের বার আমি চেষ্টা করছি অন্তত ওকে 5 নম্বরটা তোলাতে। স্কুলে পড়ার সময় বিপাশার অঙ্ক ও অন্যান্য বিজ্ঞান বিষয়ে আগ্রহ থাকলেও মাধ্যমিক পাশ করার পর ওনার বাবা কিছুতেই ওকে বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে দিলেন না। কেন? এত চাপ নাকি ও নিতে পারবে না। ওর চেয়ে কলা বিষয় নিয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হলে সুন্দরী বিপাশার বিয়ের ফুল ফুটতে বেশি সময় লাগবে না। তার উপরে বিপাশার আছে সুন্দর গানের গলা। হলোও তাই, বাংলা অনার্স নিয়ে স্নাতক হতে না হতেই কর্পোরেট সংস্থায় কর্মরত অফিসার অনিমেষের সাথে বিয়ে হয়ে গেল সুন্দরী বিপাশার। অনেক দিন পর কি কারণে সব কাজের শেষে আজ সন্ধেবেলায় ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ ভরা সূর্যতারা গানটা বিপাশা গুনগুনিয়ে গেয়ে উঠল। আবাসনের রাস্তা দিয়ে চলে যাওয়া একটি সুন্দর দেখতে ছেলে সুন্দরী বিপাশার দিকে এক দীর্ঘ দৃষ্টি নিয়ে তাকিয়ে চলে গেল। বিপাশাও তার ওই সুন্দর চেহারার সাথে রূপবান ছেলেটির দিকে চোখ মেলে তাকিয়ে ভাবে, আরে, একে যেন কোথায় দেখেছি। ভেবে চলে আপন মনে, তার ওই পুরনো পাড়াতে না কলেজে হতে পারে। 7-5 ভেবেও কোনো কিছু মনে করতে না পেরে রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে বুল্টুর পাশে এসে শুয়ে পড়ে বিপাশা। অনিমেষ গেছে যে অফিসিয়াল ট্যুরে। রোজের মতন ঘরের সমস্ত কাজ সেরে বিপাশা আজও এসেছে ব্যালকনিতে। বুল্টু ঘুমে অচেতন, আর বিপাশা তাকিয়ে থাকে তারায় ভরা আকাশের দিকে আর দেখতে থাকে আবাসনের সামনে রাস্তা দিয়ে চলাফেরা করা লোকজনদের। কি এক অজান্তে বিপাশা ভাবতে থাকে ওই সুন্দর ছেলেটার কথা। আজ কি জানি কেন মনে হচ্ছে ওকে খুব চেনা। মনের ভুল হতেই পারে, তবে যাই হোক, ওই ছেলেটিও বা আমার দিকে কেন হা করে তাকিয়ে রইল সেদিন? ও কি ভাবছে যে আমি খুব পরিচিত ওর? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ রাস্তার দিকে নজর দিতে দেখে আজও ওই ছেলেটা ওর দিকে হা করে তাকিয়ে থেকে আবাসনের মূল ফটকটি অতিক্রম করে আবাসনের অন্য একটা ব্লকের দিকে চলে গেল। ওর কাঁধেতে ছিল একটা ঝোলানো ব্যাগ, মুখে আছে চাপদাড়ি। ওর গড়ন দেখে বিপাশার মনে হতে লাগলো ছেলেটা কি করে? ও কি কোনো শিক্ষকতার কাজে যুক্ত? হতেও পারে, আবার নাও হতে পারে। ছেলেটি চলে যেতেই আবার দূরের আকাশের দিকে তাকিয়ে কেবলই ভাবতে থাকে বুল্টুর অঙ্ক বিষয় নিয়ে। যত পরীক্ষায় এগিয়ে আসতে থাকে বিপাশার চিন্তাও বাড়তে থাকে তত। এক অদ্ভুত কারণে ওই ছেলেটার সম্বন্ধে বিপাশার আগ্রহ জন্মাতে লাগলো। শুয়ে পড়ার আগে ভাবতে লাগলো, না, ছেলেটার সম্বন্ধে একটুখানি খোঁজ খবর নিতে হবে। যদি সত্যিকারে উনি বিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেন তাহলে হয়তো উনি বুল্টুকে পড়াতে রাজি হলেও হতে পারেন। আর সত্যি যদি উনি ভালো পড়ান তাহলে আর কষ্ট করে বুল্টুকে নিয়ে ছুটতে হবে না 2 কিলোমিটার দূরে ওই প্রাইভেট টিউটরের কাছে।
আর এই কষ্টটা লাঘব হতো যদি অন্তত বুলটুটা অঙ্কে 30টা নম্বর পেত। এই ভেবে বিপাশা ক্লান্তিতে ঢুলে পড়ল ঘুমের দেশে। পরের দিন সকালে বাজার করতে বেরিয়ে গেটকিপারকে ওই ছেলেটি সম্বন্ধে বলাতে বিপাশা জানল ওনার নাম বিনয়। একটি কলেজে উনি অঙ্কের অধ্যাপক। উনি অধ্যাপনার শেষে বড় বড় টিউটোরিয়াল হোমে শিক্ষকতা করেন। সব শুনে বিপাশার মনে হতে লাগলো হয়তো এতদিনে পাওয়া গেছে পরশ পাথর, যা একটু ঘষে মেজে নিলে বুলটুকে অঙ্কে পাশ করানো যাবে। এই ভেবেই বিপাশা নিয়ে নিল ওনার মোবাইল ফোন নং। আজও ওই একই সময় বিপাশা দাঁড়িয়ে আছে ফ্ল্যাটের ব্যালকনিতে। তবে আজ তার দৃষ্টি আকাশের দিকে নয়, আবাসনের মূল ফটকের দিকে। কিছু সময় পরে মোটামুটি একই সময়ে বিনয় তাকায় উপরের দিকে, মানে বিপাশার ফ্ল্যাটের দিকে। আর বিপাশা একটু নিজেকে আড়াল করে ফোন করে ওনাকে সবিস্তারে সব জানালে উনি সামনাসামনি কথা না বলে কিছু বলা সম্ভব নয় জানালে বিপাশা ওনাকে বলে, বেশ, আপনি বলুন কখন আপনার ফ্ল্যাটে দেখা করতে যাব। উত্তরে উনি বলেন, না না, আপনাকে আর কষ্ট করে আমার ফ্ল্যাটে আসতে হবে না, কালকে আমার ছুটি আছে, আমি আপনার ফ্ল্যাটে গিয়ে দেখা করে নেব। এই মোবাইল ফোন নং আপনার তো? বিপাশা খুব তাড়াতাড়ি হ্যাঁ বলতেই উনি ঠিক আছে বলে ফোনের লাইনটা কেটে দেন। বিনয় পরের দিন সকালে বিপাশার ঘরের কলিং বেলটা বাজিয়ে যখন ঘরে ঢুকল, ঘড়িতে তখন সময় সকাল 10টা। আজ বিপাশা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে একটা লাল তাঁতের শাড়ি পরে নিজেকে করে তুলেছে আরও অপরূপা। বিনয় এক ঝলক বিপাশার মুখের দিকে তাকিয়ে তার রূপের ছটা ভুলিয়ে দিল বিনয়ের সকল ব্যস্ততাকে। খালি মনে করতে লাগলো যে রোজ রাতের বেলায় ঘরে ফেরার পরে না চাইলেও কেন চোখ শুধু খুঁজে বেড়ায় শুধু দেখার তাগিদে ওনাকে। বিপাশা বিনয়ের সাথে বুলটুর আলাপ করিয়ে দিয়ে প্রধান সমস্যা ওনাকে বলে রান্নাঘরে চলে গেল চা তৈরি করতে। বিপাশা চোখের আড়াল হতেই বিনয় ভাবতে শুরু করে, এনাকে আমি কোথাও আগে কখনো দেখেছি, আজ আর মনে পড়ছে না। এদিকে বুলটু নতুন শিক্ষক মশাইকে কিছু একটা ব্যাপারে বলতে গেলে বিনয়ের মন খুঁজে বেড়ায় সুন্দরী বিপাশাকে। কোথাও তো এনাকে আগে কখনো দেখেছি, ফলে বিনয়ের কানে ঢোকে না বুলটুর আওয়াজ। তবে বিনয়ের কানে ঢুকলো, নিন স্যার আপনার চা। চা খেতে খেতে সমস্যা ও সমাধানের কথা শুনবো আপনার কাছ থেকে। সব কিছু শুনে বুলটুকে পড়াতে রাজি হয়ে গেল বিনয়। আর এটাও বলল যে তেমন কিছু চমকপ্রদ না করতে পারলেও পাশের রাস্তা আমি দেখিয়ে দেব, তবে তার জন্য আপনাকে করতে হবে একটু কষ্ট ও সহযোগিতা। বিপাশা সব শুনে বলে, স্যার, বুলটুর এই অঙ্কের ব্যাপারে আমি সব কিছু করতে রাজি আছি। এরপর বিনয় বুলটুকে পাশের ঘরে খেলতে বলে বিপাশাকে বলে, আচ্ছা, সব কিছু ঠিক হয়ে যাবে। তার আগে বলুন তো আপনাকে আগে কোথায় দেখেছি? একটুখানি চাপা হাসি হেসে বিপাশা বলে, এই তো পরশুদিন আপনাকে আমি রাত্রির বেলায় ব্যালকনি থেকে দেখলাম। বিনয়ও সাথে সাথে একটু হেসে নিয়ে বলতে থাকে, আমি এখনকার ওই চকিত দেখার কথা বলছি না, বলছিলাম কোনো এক সময়ে আপনার সাথে আমার প্রায় রোজই দেখা হতো, তবে দূর থেকে ওই মুখ চাওয়াচাই পর্যন্ত। এরপর নানান জায়গার কথা বলে জানা গেল যে বিনয় ফিজিক্স অনার্স নিয়ে 3rd ইয়ারে হাওড়ার নরসিংহ দত্ত কলেজে পড়ার সময় বিপাশা সেই সময় কলেজের প্রথম বর্ষে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিল। সুন্দরী বিপাশার রূপ সেই সময় ঘায়েল করেছিল বিনয়ের মতন অনেক ছেলেকেই। তবে সরল সাদাসিধে বিপাশা তেমনভাবে কাউকেই পাত্তা না দিয়ে বিএ অনার্স পাশ করে সোজা বসে অনিমেষের সাথে বিয়ের পিড়িতে, বাবার পছন্দের পাত্র পেতে। অনেক দিন পরে সেই সব কথা মনে পড়তেই বিনয় এক কিসের মোহে শুরু করে দিল বুলটুকে নিয়ে লড়াই। বুলটু কদিনের মধ্যেই বিনয় স্যারকে স্যার বলা থেকে বিরত থেকে শুরু করে দিল আঙ্কেল বলতে। এতে বিপাশায় একটু কিন্তু কিন্তু ভাব প্রকাশ করলেও বিনয় খুব খুশিই হলো। বিনয়ও আগ্রহ পেল বুলটুকে নিয়ে লড়তে। বুলটুর শেখার ইচ্ছেও একটুখানি স্লো বাট স্টেডির মতন উন্নতি হতে। তবে বিপাশা বিনয়ের মধ্যে দেখতে পেল এক অদ্ভুত জিনিস। কথা প্রসঙ্গে বিপাশার অঙ্ক শেখার প্রবল আগ্রহ আছে জানতে পেরে বুলটুর পড়ানোর পরে বিনয় বিপাশাকে পাশে বসিয়ে শেখাতে লাগলো অ্যারিথমেটিক। বিপাশাও মন দিয়ে বুঝতে লাগলো অঙ্ক করার পদ্ধতি। বুলটুর কথা ভেবে বিনয় একদিন বিপাশাকে বলেছিল,
জানেন তো, বাবা বা মা হচ্ছেন নিজের ছেলে মেয়েদের কাছে সবচেয়ে ভালো শিক্ষক বা শিক্ষিকা। আপনি নিজে এই সামান্য জিনিসটুকু বুঝে নিতে পারলে আপনি আপনার ছেলেকে নানানভাবে বোঝাতে পারেন, আর ওরাও সেটা আগ্রহ ভরে শোনে। আর বিনয় এটাও বলেছিল, শেখার কোনো বয়স নেই, আর শিখলেও কোনো ক্ষতি নেই। তাছাড়া আপনার বয়সও তো এমন কিছু বেশি নয়। আপনি একটুখানি অঙ্ক শিখে নিতে পারলে দিতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, দিতে পারবেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। আপনি তো বাংলায় অনার্স নিয়ে পাশ করেছেন, একটুখানি না হয় চেষ্টা করেই দেখুন না। আপনার হোয়াটসঅ্যাপে আমি মাঝে মাঝে বলে দেব আপনাকে কিভাবে বুলটুর ও নিজের জন্য আপনাকে তৈরি হতে হবে। উনি থামতেই বিপাশা একটুখানি সময় নিয়ে বলে, আমি চেষ্টা করব, তবে বিনা পয়সায় কিছু কাজ হবে না। আমাকে শেখাবার জন্য আপনাকে অতিরিক্ত কতটা দিতে হবে বলুন, তবেই আমি শিখব। বিপাশার একটুখানি গম্ভীর মুখের দিকে তাকিয়ে বিনয় হেসে বলে, ভয় নেই, মিটিয়ে নেব সুদে আসলে সব কিছু। এরপর কেটে গেছে অনেকটা সময়। বুলটু বাজার অঙ্কে 5 পায় না, পায় মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে। আর সে এখন পড়ে ক্লাস 9-এ। সাথে চলতে থাকে বিপাশাকে অঙ্ক শেখানো। বিপাশার শেখার আগ্রহ দেখে বিনয় ওনাকে তৈরি করতে থাকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য। এত সব জিনিস বাড়ির মধ্যে ঘটলেও বুলটুর বাবা অনিমেষ এত খেয়াল রাখেন না। তবে বুলটুর অঙ্কের উন্নতি দেখে খুব খুশি। তার জন্য বুলটুর মায়ের সাথে নতুন মাস্টার বিনয়কে ফোনে ধন্যবাদ জানালেও বিনয়ের সাথে সামনাসামনি কখনো ওনার কথা হয়নি। আর দেখা হলেও যে ওনার কথা বলার মতন সময় থাকতো কিনা তা ভগবানই বলতে পারবেন। তবে আজকাল বিপাশার ব্যবহারে একটু হলেও অনিমেষের খটোমটো লাগছিল। করছিল সে সংসারের কাজ সব কিছুই, তবে কোথায় যেন অনিমেষ বিপাশার কোনো সাংসারিক কাজের মধ্যে আবেগটা খুঁজে পাচ্ছিল না আগের মতন। মাঝে মধ্যে মস্করা করে বিপাশার উদ্দেশ্যে বলে, আরে কি হলো, এখনই চিনি ছাড়া চা, ধুর এই রকম জীবন ভালো লাগে নাকি? বিপাশা আর চোখে একবার অনিমেষের দিকে কিছু প্রশ্ন ছুড়ে দেবার মতন দৃষ্টিতে তাকিয়ে থেকে ওনাকে চা টা দিলেও মুখে বলল না কিছু। চায়ে চুমুক দিতে দিতে অনিমেষ বিপাশাকে দূর থেকে লক্ষ্য করতে লাগলো যে সে খুন্তি নাড়তে নাড়তে পিকে দে সরকার ইংলিশ গ্রামারের বই খুলে মুখে বিড়বিড় করে কি পড়ছে। চায়ের শেষে চুমুক দিয়ে কাপটা টেবিলের উপর রেখে বলি কি হলো, তুমি কি আবার কোনো পরীক্ষা দেবে নাকি? কারণ ক্লাস 9-এ পড়া বুলটুকে ইংরেজি পড়াতে তো পিকে দে সরকারের গ্রামার বই পড়ার প্রয়োজন নেই। এবারও বিপাশা বাঁকা দৃষ্টিতে অনিমেষের দিকে তাকিয়ে নিয়ে খুন্তি নাড়ার গতি বাড়িয়ে দিয়ে বইটা বন্ধ করে দিয়ে আবারও মুখ বন্ধ করে রাখল। খেতে বসে বুলটুর মাকে এবারে খুব মিষ্টি কথায় মজা করে অনিমেষ জিজ্ঞাসা করে, কি ব্যাপার মিসেস বিপাশা সেন, আমি কি আপনার কাছে পুরনো হয়ে গেলাম, না বাড়িতে নতুন অতিথির আগমনে আমি হলাম বেমানান পুরনো আসবাবপত্র? অনিমেষের কথা শেষ না হতেই এলো বিনয়ের ফোন। এই যে বিপাশা ম্যাডাম, আশা করি আপনি জ্যামিতি ও পরিমিতির অঙ্কগুলো ঠিকঠাক করেছেন। আমি বুলটুকে পড়া ধরার সময় বুঝতে পারবো যে আপনি নিজে কতটা বুঝেছেন ও বুলটুকে কতটা বোঝাতে পেরেছেন। আর আজ আমি দুপুরের পরিবর্তে সন্ধেবেলায় আসব, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। একটুখানি চুপচাপ থেকে বিপাশা উত্তর দেয়, হবে না, আপনি চলে আসুন। বিনয় সন্ধেবেলায় বিপাশাদের ফ্ল্যাটে ঢোকার সময় অনিমেষের সাথে দেখা হতেই নামমাত্র শুভেচ্ছা বিনিময় করে অনিমেষ আবারও বেরিয়ে গেল সেদিন অফিসিয়াল ট্যুরে। আর বিনয় ততক্ষণে বুলটুকে নিয়ে ঘষা মাজা করতে গিয়ে বেশ বুঝতে পারল যে ওনার পরীক্ষা নিরীক্ষা একদম ঠিক পথে এগোচ্ছে। আগের চেয়ে বুলটু এখন অনেক পরিণত। বুলটুকে একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক দিলেও সে সব অনায়াসে করে দিতে পারছে। বিনয় বুলটুকে জিজ্ঞাসা করে, তোমাকে এরকমভাবে কে শেখালো? আমি তো তোমাকে এরকমভাবে শেখাইনি। বুলটুর অকপটে তৎক্ষণাৎ স্বীকারোক্তি, মাম্মা বলেছে। এইভাবেই চলতে লাগলো বিনয়ের শিক্ষাদান পর্ব। হঠাৎ করে নতুন করে শিখতে পেরে বুলটুর সাথে বুলটুর মাও খুব খুশি। বিপাশার মনে হতে লাগলো হঠাৎই আমি হয়তো পারবো কোনো স্কুল শিক্ষিকা বা পাবলিক সার্ভিস কমিশনের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে। আর সেটা হলে খুঁজে পাবো এক নতুন জীবন। তবে অবশ্যই সব কিছু করবো বুলটুর কথা ভেবে, ভাবতেও হবে অনিমেষেরও কথা।
তবে সুযোগ পেলে হাতছাড়া করতে আর রাজি নই। বিনয়ের এই নতুন শিক্ষাদান পর্ব গ্রহণ করতে গিয়ে অনিমেষ বাইরে থাকাকালীন আর সেরকমভাবে বিপাশার ঘন ঘন ফোন পায় না আগের মতন। একটু চিন্তিত হয়ে অনিমেষ ফোন করে বিপাশাকে, বলে, কি ম্যাডাম, আপনি তো আমাকে একদমই ভুলে গেছেন দেখছি। এত ব্যস্ততা কিসের? নতুন শিক্ষকের প্রেমে পড়ে গেলেন নাকি? এই শোনো, ফালতু কথা ছেড়ে বলো কি জন্য আমাকে ফোন করলে। তুমি তো বাইরে গেলে, তোমার মিটিং, ক্লায়েন্ট, CMD-কে ছেড়ে আমার কথা বা বুলটুর কথা ভাববার সময় পাও না। তোমার এই অতি ব্যস্ততার জন্য বুলটুও তোমাকে বলতে শিখেছে এখন, আওয়ার নিউ গেস্ট। যাকগে, বাদ দাও, তাড়াতাড়ি ফোন ছাড়ো এখন। বুলটুর সামনে অঙ্ক পরীক্ষা, ওকে এখন সেই সব অভ্যেস করাতে হবে। ফোন কেটে দিল বিপাশা। ফোন ছেড়ে দেবার পর হঠাৎ বিপাশার এই রকম ব্যবহার অনিমেষকে একটু হলেও ভাবিয়ে তুলল। ভাবতে লাগে সে, বুলটুর দায়িত্ব, সংসারের ঝামেলা, তার অত্যধিক ব্যস্ততাময় জীবন ইত্যাদি হয়তো বিপাশাকে একটু হলেও অতিষ্ঠ করে তুলেছে। তাই আজ মন একটু অন্যমনস্ক হয়ে যেতেই সকাল সকাল মোবাইল ফোনের আওয়াজ অনিমেষের কানে গেল না। ভেবেই চলে সে, না, এবারে একটা লম্বা ছুটি নিয়ে কোথাও গিয়ে একটুখানি ঘুরে আসতে হবে। সত্যি ওদের এই জীবন একঘেয়েমি লাগতে থাকে। আকাশের দিকে তাকিয়ে আনন্দে কিছু বকের উড়ে যাওয়ার দৃশ্য দেখে তারও উদাস মনটা উদাস হয়ে তার ফ্ল্যাটের আঙিনায় ঘুরে বেড়াতে লাগলো। আবারও অনেকক্ষণ ধরে অনিমেষের মোবাইল ফোন বেজে যেতে থাকলে এবার সে ফোন তুলে হ্যালো বলে ডুবে গেল নিজের কাজের জগতে। অনেকদিন এই পড়ানো রুটিন বাঁধা জীবনের একঘেয়েমি কাটাতে বিনয় বুলটুর সাথে বিপাশা সহ বিড়লা মন্দির ও তার পাশে বিড়লা সায়েন্স মিউজিয়ামে যেতে ইচ্ছা প্রকাশ করলে বিপাশা আনন্দে বলে, বুলটুর বাবার সম্মতি ছাড়া যাওয়া যাবে না। বিনয়ের সঙ্গে সঙ্গে বলে, অবশ্যই, ওনার সম্মতি ছাড়া আমিও জোর করব না, তবে আপনিও চলুন, বুলটুর সাথে আপনারও ওই মিউজিয়াম ভালো লাগবে। বিপাশা ফোনে অনিমেষকে এইসব জানালে উনি বলেন, বেশ, খুব ভালো, আমার গাড়িতে করে চলে যেও, খুব সুন্দর জায়গা, তবে বেশি রাত্রি করো না। 25শে ডিসেম্বরের ঠিক 2 দিন আগে বিনয় সহ বুলটুকে সাথে করে বিপাশা গাড়িতে উঠে বসল ওই বিড়লা মন্দির ও মিউজিয়াম দেখতে। পথে যেতে যেতে বুলটু নতুন কলকাতার অনেক কিছু হা করে দেখতে থাকার সময় অনিমেষের এক অদ্ভুত চাউনি মাঝে মাঝে এসে পড়ছিল বিপাশার উপর। বিপাশা কিছু একটা উপলব্ধি করে বিনয়কে ব্যস্ত রাখছিল কথায়। হঠাৎ করে এই বিড়লা মন্দির ও মিউজিয়াম কেন? আপনি কি এখানে প্রায়ই আসেন? মিউজিয়ামে গেলে আপনিও বুলটু বুঝতে পারবেন যে কেন এখানে নিয়ে এলাম। আর বিড়লা মন্দির তো খুব সুন্দর জায়গা, প্রায়ই সেখানে একা না গেলেও আসতাম একজনের সাথে, যাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। তাকে দেখতেও ঠিক অনেকটা আপনার মতনই ছিল, আর ঠিক আপনার মতনই লাজুক ও মিষ্টি স্বভাবের। একটুখানি নিস্তব্ধতা ও গাড়ির হর্নের আওয়াজকে সঙ্গী করে বিপাশা প্রশ্ন ছুড়ে দেয় বিনয়ের দিকে, আপনি ছিলেন কেন বলছেন? সে এখন কোথায়? গুরুগম্ভীর আওয়াজের সাথে একটুখানি দীর্ঘশ্বাস মিশিয়ে বিনয় উত্তরে বলে, সে এক কঠিন দুরারোগ্য ব্যাধি নিয়ে অকালে ঝরে গিয়ে উপরে বিশ্রাম নিচ্ছে। ওর আত্মার শান্তি কামনা করতেই আমি মাঝে মাঝে এখানে আসি আর স্মৃতি রোমন্থন করি। যাগ্গে, বাদ দিন এসব। আমরা মনে হয় এসে পড়েছি গুরু সদয় দত্ত রোডের ওপর। মিউজিয়াম দেখার পর ওই মন্দিরে যাব। বিপাশা কোনো কথা না বলে বুলটুকে সাথে করে গাড়ি থেকে নেমে বিনয়ের সাথে প্রবেশ করে মিউজিয়ামে। ওখানে গিয়ে বুলটু ও বুলটুর মায়ের দারুণ ভালো লাগলো। আরও ভালো লাগলো বিনয় সমস্ত কিছু সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য। প্রায় ঘণ্টাখানেক ওখানে কাটিয়ে মন্দিরে আধ ঘণ্টা থেকে কাছের হলদিরামের রেস্তোরাঁয় খাবার খেয়ে ওরা সবাই ফিরে এলো আবাসনে। বুলটু সহ বিপাশা নিজের ফ্ল্যাটে ঢুকে পড়ার আগে কৃতজ্ঞতা স্বরূপ বিনয়কে ধন্যবাদ জানাতেই বিনয়ও ফিরে গেল তার নিজের ফ্ল্যাটে। রাত্রিতে অনিমেষ ফোন করলে বিপাশা ও বুলটু ওই বিড়লা মিউজিয়ামের দেখা নানান জিনিস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলে অনিমেষ আনন্দে বলে, তোমরা আনন্দ পেয়েছো জেনে আমিও খুব খুশি হলাম, তবে ধন্যবাদ অবশ্যই বিনয়ের প্রাপ্য। উনি অদ্ভুতভাবে বুলটুর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। বুলটু অঙ্কে 100 না পেলেও মোটামুটি এখন 70-80 তো পাচ্ছে, সেটাই বা কম কিসের? বুলটুর বাবা থামতেই বুলটুর মা কি একটা বলবে বলবে করেও চুপ করে গেল এই ভেবে, যাক, ভবিষ্যতে বলা যাবে। আগে বুলটু অন্তত মাধ্যমিক পরীক্ষায় ভালো কিছু করুক, তারপরে না হয় নিজের ঢাক পেটানো যাবে।
কিছুদিন আগেই অফিসিয়াল ট্যুর থেকে ঘুরে অনিমেষ ঘরে ফিরেছে। বিপাশা অনিমেষের সাথে সাধারণ সাংসারিক কথাবার্তা বললেও সেরকমভাবে অনিমেষকে সময় দিতে পারছে না। বুলটুর সামনের পরীক্ষার জন্য, আর তার সাথে চলছে তার নিজস্ব প্র্যাকটিস স্কুল সার্ভিস পরীক্ষার জন্য। এত সবের মাঝে অনিমেষের জন্য বিপাশা রান্নার মাসিকে নিয়ে বানিয়েছে হরেক রকম পদ। অনিমেষ খুব খুশি হলে কারণে অকারণে বুলটুর মাকে কাছে টেনে নিয়ে একটু আদর করতে গেলেই বুলটুর মা কিছু একটা বাহানা দেখিয়ে বলে, এই এখন ছাড়ো, অনেক কাজ আছে আমার। আর এখন এসব করলে আবারও বুলটুর অঙ্কের নম্বর 10-এর নিচে নেমে আসবে। বুলটুর পরীক্ষা মিটে যাক। বলতে বলতে বিপাশার ফোনে এলো বিনয়ের ফোন। হলো প্রায় 20 মিনিটের কথোপকথন। অনিমেষের তেমন কোনো কাজ না থাকাতে কান খাড়া করে দূর থেকে শোনার চেষ্টা করলো ওদের কথোপকথন। শুধু ওনার কানে এলো, বেশ ঠিক আছে, আমি তৈরি করে রাখবো, আপনি নিজে এসে চেক করবেন তো? তাই হবে। বুলটুর সাথে আমার পরীক্ষা নেবেন তো? খুব সুবিধা হয় তাহলে, ইত্যাদি। অনিমেষ কি ভেবে কিছু না বুঝতে পেরে মনে মনে ভাবে যে হচ্ছেটা কি। বুলটু পড়ে বিনয়ের কাছে, তো সেখানে বুলটুর মায়ের সাথে বিনয়ের এত কথা কেন? তাহলে কি? অনিমেষের মাথাটা তালগোল পাকিয়ে যেতে সে সোজা ঢুকে গেল বাথরুমে। রাতের খাবার পরে বিপাশা ও বুলটু 1 ঘন্টা পড়াশোনা করে বিপাশা অনিমেষের পাশে শুতে এসে দেখে অনিমেষ তখনও ঘুমোয়নি। ঘড়িতে তখন রাত 11:30। বুলটুকে পাশের ঘরে বিছানা করে শুয়ে বিপাশা রাতে শোয়ার পোশাক পরে বিছানায় শোয়ার পরে অনিমেষের খুব কাছে এলে অনিমেষ খুব অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমাকে কদিন যত দেখছি তত অবাক হচ্ছি, তুমি কি করে নিজেকে এত পাল্টে ফেললে? বিপাশা তড়াক করে বাহাতের কনুয়ের উপর ওর হালকা শরীরের ভার নিয়ে ডান হাতটা অনিমেষের বুকের উপরে আস্তে আস্তে এলোপাথারি ঘোরাতে ঘোরাতে চোখ বড় বড় করে অনিমেষের দিকে তাকিয়ে মিষ্টি মুখ করে বলে, কি আপনি কি অখুশি নাকি? অনিমেষে অনেকদিন পর বিপাশাকে খুব কাছে পেয়ে ঠিক সেই সময়ই রাগ অভিমান ভুলে বলে, না ঠিক তেমন নয়, তবে তুমি ঠিক আগের মতন আমার কাছে আর ধরা দাও না। বলেই বিপাশাকে 2 হাত ধরে জড়িয়ে মুখের খুব কাছে টেনে আনলে বিপাশা হঠাৎ করে অনিমেষের বাহু বেষ্টনী ছাড়িয়ে নিয়ে বলে, আরে জলদি ছাড়ো, একদমই ভুল হয়ে গেছে। বুলটুর স্যার বলেছিলেন যে রাত্রিতে শোয়ার আগে রোজ একবার হোয়াটসঅ্যাপ দেখে নিয়ে শোবেন। আজ তোমার দুষ্টুমির জন্য সব ভুলে গেছি। দেখেছো কি কাণ্ড? বিপাশা বিছানা ছেড়ে উঠে চলে গেল। 7x6 খাটে বারমুডা পরিহিত অনিমেষ শুয়ে পড়ল তার কোলবালিশকে আঁকড়ে ধরে। পরের দিন সকালে বিপাশা বেডটি দেওয়ার সময় সোহাগে অনিমেষের গলাটা জড়িয়ে ধরতে গেলে এবারে অনিমেষ জোর করে বিপাশার কোমল বাহু বেষ্টনী ছাড়িয়ে নিয়ে বলে, এখন ছাড়ো, ব্রেকফাস্ট রেডি হয়ে গেলে জলদি দাও, এক্ষুনি বেরোতে হবে, একটু কাজ আছে। অনিমেষ চুপ করতেই বিপাশা অনিমেষের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারল যে অনিমেষ কাল রাতের ঘটনার প্রতিশোধ নিচ্ছে। বিপাশাও একটু গম্ভীর মুখে ব্রেড টোস্ট অমলেট তুলে দিতেই অনিমেষ বেরিয়ে গেল বাইরের ঘরে দরজাটা সশব্দে বন্ধ করে। অনিমেষ চলে যাওয়ার পর বিপাশা সবকিছু ভুলে নিজেরও বুলটুর পড়া তৈরি করতে লাগলো। প্রায় ঘণ্টাখানেক অধ্যয়ন করার পর বুলটুকে বলে, শোন, আমি বাথরুমে স্নান করতে গেলাম, বাইরে দরজাটা তোর বাবা ও কাজের মাসি ছাড়া খুলবি না, কেমন? বুলটু হ্যাঁ বলতে বিপাশা বন্ধ করে দিল বাথরুমের দরজা। এর ঠিক আধ ঘন্টা পর দরজায় কলিং বেল বাজতে আইহোল দিয়ে বুলটু দেখে নেয় বাবা এসেছে। ঘরে ঢুকে খুব শুকনো মুখে বুলটুকে জিজ্ঞাসা করলো, তোর মা কোথায় রে? বাথরুমে। বুলটু উত্তর দিয়েই এক ছুটে ঘরে গিয়ে কম্পিউটারের সামনে গেম খেলতে বসে পড়ল। এদিকে অনিমেষ ঘামে ভেজা শার্ট ছেড়ে ট্রাউজার খুলতে যাওয়ার সময় বেজে উঠল ডাইনিং টেবিলে রাখা বিপাশার মোবাইল ফোন। কি মনে করে অনিমেষ ফোনের কাছে গিয়ে দেখে বিনয়ের ফোন। এটা রাগে ফোনটা কেটে দিতে গিয়েও সেটা না করে ট্রাউজার ছেড়ে পাজামা পরে নিতে নিতেই ফোনটা বন্ধ হয়ে গেল। তারপর তার মনে পড়ে গেল গতকাল রাতের বিনয়ের হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে। বিপাশার অত্যধিক ব্যস্ততা, এক প্রচণ্ড কৌতূহল নিয়ে অনিমেষ বিপাশার মোবাইল খুলে দেখে নেয় বিনয়ের সাথে বিপাশার সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ। কতগুলো টুকরো মেসেজের উপরে অনিমেষের রক্তবর্ণের চোখ ঘুরে বেড়াতে লাগলো ঝড়ের গতিতে। তুমি কেন পারবে না? ভেতরে ঢুকতে হবে আস্তে আস্তে করে, তবেই তো আসবে আসল মজা। সব জিনিসই প্রথমে কঠিন লাগে, কিন্তু তারপর আবেগ ভালোবাসার জালে তখন মনে হয়, এ মা, এত সহজ জিনিস।
আরও দেখতে দেখতে অনিমেষের হঠাৎ নজরে পড়ল ফর্ম ফিল আপের কিছু কথোপকথন। বিয়ের আগে পদবী ঘোষ ছিল, তো এখনও কি সেটাই ফর্মে নামের জায়গায় লিখতে হবে? বিনয়ের উত্তর, ফর্মে কি লেখা আছে আপনি বিবাহিতা না অবিবাহিতা, অতএব বিয়ে হয়ে গেলেও স্কুল সার্টিফিকেটে যা আপনার নাম আছে, মানে নিজেকে একা মনে করে ঝাঁপিয়ে পড়ুন এই কার্যসিদ্ধি করতে। আমি জানি যে এই সুন্দর কাজে আমরা জিতবই। ব্যাস। অনিমেষের চোখ মুখ এতে উত্তপ্ত হয়ে উঠল, আর বাকি হোয়াটসঅ্যাপের মেসেজ পড়া তার ইচ্ছে আর রইল না। ফোন বন্ধ হতেই খুলে গেল বিপাশার বাথরুমের দরজা। হঠাৎ করে অনিমেষের সাথে দেখা হতে বিপাশার চকিত প্রশ্ন, তুমি কতক্ষণ হলো এসেছো? মুখ চোখই বা এত লাল কেন? তোমার শরীর ঠিক আছে তো? অনিমেষ এক প্রচণ্ড ঘেন্না পাওয়ার মতন মুখ করে বিপাশার দিকে তাকালেও মুখে বলল না কিছুই। বিপাশা বেশ একটুখানি অবাকই হলো। হঠাৎ করে বাড়ির পরিবেশ থমথমে হওয়ার কোনো কারণ খুঁজে না পেয়ে বিপাশা রোজকার মতন টেবিলে খাবার রেডি করে সবাই একসাথে খেলেও কারোর মুখে ছিল না কোনো কথা। বকবকে বুলটুও বাবার অগ্নিশর্মা মুখ দেখে চুপচাপ খেয়ে চলে গেল। ওদিকে বিপাশাও খাওয়া শেষ হতেই বুলটুকে পড়ানোর জন্য বিনয়ের আসার অপেক্ষায় রইল। কিছু পরে তার আগমন ঘটলেও আজ আর বিপাশা নিজে গিয়ে কোনো বিশেষ আপ্যায়ন করল না বিনয়কে। অনিমেষের ব্যবহারে মন মেজাজ অত্যন্ত খারাপ হতে পড়ানোর ফাঁকে বুলটুকে একবার ডেকে নিয়ে বিপাশা বলে, স্যারকে বলে দে মার শরীর আজ ভালো নেই, তাই উনি যেন সব কিছুই তোকেই বুঝিয়ে দেন। এক অদ্ভুত সজল চোখে বুলটু স্যারকে কথা জানালেও মার কথা ভেবে বুলটু আজ আর পড়াশোনার একদমই মন নেই। ভুলভাল অঙ্ক করতেও বাড়ির এক অদ্ভুত থমথমে পরিবেশ দেখে বিনয় আজ বেশিক্ষণ না পড়িয়েই চলে গেল। এদিকে অন্য এক ঘরে অনিমেষ বিনয়ের উপরে ভীষণ রেগে গিয়ে ঘন ঘন পায়চারি করতে করতে বিড়বিড় করে আপন মনে, না, এতদিন যা হয়েছে হয়েছে। আমার অনুপস্থিতিতে বাড়িতে কি চলছে বেশ বুঝতে পারছি। বুলটু উন্নতি করলেও বিপাশাও দেখছি ওনার সাথে সাথে পড়াশোনার নাম করে সম্পর্কের বেশ ভালোই উন্নতি করেছে। কিছু অঘটন ঘটার আগে রাশ নিজের হাতে নিতে হবে। আমি এবার থেকে বুলটুকে পড়াবো বা ভালো কোনো শিক্ষক মশাইয়ের খোঁজ করব, যিনি শুধু বুলটুকে পড়াতেই বেশি মনোযোগী হবেন। দরকার নেই আর ঘরে বিনয়ের মতন শিক্ষক মশাইকে ঢুকিয়ে। মাথা গরম করলেও কর্পোরেট সংস্থায় কাজ করা ধুরন্ধর অনিমেষ ফোন করে গলার স্বর অত্যন্ত নিচু করে বিনয়কে বলে, আমি জানি না কিভাবে কথাটা আপনাকে বলবো, তবে না বলেও পারছি না। আপনি তো এত বছর ধরে বুলটুকে পড়ালেন, ও এখন অনেক পরিণত, আর প্রস্তুতি করার সময়ও তো বিশেষ নেই। পরীক্ষা তো প্রায় নাকের ডগায়, তাই আমি চাইছি বুলটু এখন থেকে একা একাই অঙ্কটা করুক। আশা করি বুলটু নিজেই এবার অঙ্ক করতে পারবে, আর না পারলে আমি তো রইলাম। অন্তত মাসের মধ্যে আমি ওকে 10 দিন দেখতে পারবো। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে বুলটুকে তৈরি করেছেন তার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ আপনার কাছে। আপনারও বুলটুর পরিশ্রমের ফলেই আজ আমরা একটু খুশির আলো দেখতে পাচ্ছি। আপনার এই অসাধারণ কাজের জন্য ঠিক কত সাম্মানিক দিলে আপনি খুশি হবেন বলুন? আমি এক্ষুনি সেটা গুগল পে করে পাঠিয়ে দিচ্ছি আপনার অ্যাকাউন্টে। অনেকক্ষণ ধরে চুপ করে শোনার পর খুব গম্ভীর গলায় বিনয় বলে শুরু করার আগে ভাবল, অনিমেষ বাবু একবারও ওনার স্ত্রী বিপাশার পরিশ্রমের কথা উল্লেখ করলেন না। বেশ ভালো কথা। আপনি যে কথাগুলো আমাকে এখন বললেন তা কি আপনি আপনার স্ত্রী মানে বিপাশা ও ছেলে বুলটুর সঙ্গে আলোচনা করেই বলেছেন? একটুখানি থতমত খেয়ে অনিমেষ বলে, না মানে না, আমি যে ওরাও একই কথা বলবে তো। তাছাড়া আমি যখন গৃহকর্তা তখন ওদের মতামত নেওয়ারই বা কী প্রয়োজন আছে? ও তাই? যাক, আমি জেনে খুশি হলাম। তবে শুনুন, আমি পড়াতে রাজি হয়েছিলাম শুধুমাত্র বিপাশার অনুরোধে। সেদিন কিন্তু আপনি ঘরে না থাকলেও বাইরে থেকেও কোনো কথা বলেননি আমার সাথে বুলটুকে পড়ানো নিয়ে। এতদিন ধরে বুলটুর ভালো রেজাল্ট হতে আপনি একটা কথাও বলেননি। আজ কি ঘটনা আপনাকে এই কথা বলতে সাহায্য করলো সেটা জানতে পারলে নিজেকে শুধরে নিয়ে আমার আসল পরীক্ষার শেষ রেজাল্টটা দেখার খুব ইচ্ছে ছিল। যাই হোক, তার হবার নয়। তা আপনার কথা বলার ধরন দেখে বেশ বুঝতেই পারছি। যদি ভুল না বুঝি, আপনি চূড়ান্ত ফয়সালা করেই আমাকে ফোনটা করেছেন। ভালো কথা। আপনার সাথে কথা চলাকালীন হোয়াটসঅ্যাপেও দেখলাম বুলটু ও বিপাশার মা আমাদের 3 জনের গ্রুপ থেকে আমাকে কুইট করেছে ইতিমধ্যেই। আমি ধরে নিতে পারি যে কোনো কারণেই হোক আমি হয়তো কেন বলছি, পাকাপাকিভাবে হয়ে গেলাম আপনাদের সবার চক্ষুশূল। যাকগে, আপনি কিছুক্ষণ আগে সাম্মানিকের কথা বলছিলেন না? জানেন তো, পড়িয়ে ওই পয়সা পাবার সাম্মানিক নিজের বাঁচার জন্য নিতে হলেও একজন প্রকৃত শিক্ষকের কাছে আসল সাম্মানিক হলো আমরা যখন কোনো ছাত্র বা ছাত্রীকে জীবনের পথ চলতে শেখাতে পারি,
তার সফলতাই হলো আমাদের সাম্মানিক, যা কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না। যাই হোক, আপনার সাথে আজ ওরা দুজনেই আমাকে প্রত্যাখ্যান করে ইতিমধ্যেই একটা সাম্মানিক দিয়ে দিয়েছে, আর নতুন করে অন্তত আপনার কাছ থেকে কোনো সাম্মানিক চাই না। শেষ করার আগে একটা কথা আপনাকে বলি, এই বুলটুকে পড়াতে গিয়ে আমি আপনার স্ত্রী বিপাশার মধ্যে কিছু শেখার একটা প্রবল আগ্রহ ও সম্ভাবনা দেখিয়েছিলাম। ওনার খুব ইচ্ছে ছিল বিজ্ঞান বিষয় নিয়ে পড়ার, কিন্তু ওনার বাবা কোনো একটা বিশেষ কারণে ওনাকে সে ব্যাপারে উৎসাহ দেননি। তাই আমি বুলটুর সাথে ওনাকেও অঙ্ক বিজ্ঞান শেখাতে পেরে পরে বুলটুকে শেখানোর ব্যাপারটা সহজ হয়ে যায়। আর তারপর ওনার মধ্যে কিছু করার তাগিদ অনুভব করে ওনাকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার জন্য সেইভাবে উৎসাহ দিই ও গাইড করি। ওনাকে আমি বোঝাতে পেরেছিলাম যে জীবনে কিছু করার ইচ্ছা হলে বয়সটা কোনো সমস্যাই নয়। আর এটাও বুঝতে পেরে ভালো লেগেছিল যে উনিও নিজের পায়ে দাঁড়াতে চান। আর তার ফলে উনি বুলটুকে প্রায় সব বিষয়ে সাহায্য করলে বুলটু অভাবনীয় উন্নতি করেছে একটু একটু করে। আমার বিশ্বাস, কিছু অঘটন না ঘটলে বুলটু এবারে অঙ্কে 70 থেকে 80 নম্বর পেতে কোনো অসুবিধা হবার কথা নয়। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আর বেশি কথা না বলে বলি, ম্যাডামকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা দিতে বলবেন। আমার বিশ্বাস উনি ভালো কিছু করবেনই, আর সেটা ঘটলে আমি পাবো সবচেয়ে শ্রেষ্ঠ সাম্মানিক, যা আপনার লক্ষাধিক টাকার চেয়েও অনেক বেশি দামি। ফোন কেটে দিল বিনয় হঠাৎই। প্রায় মিনিট 2 অনিমেষ দাঁড়িয়ে রইল একই জায়গায়। উত্তেজনার মুহূর্তে এক মারাত্মক ভুল হয়েছে বুঝতে পেরে ছুটে এলো বিপাশার ঘরে প্রায়শ্চিত্ত করতে। দেখে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। বিপাশা বুলটু কিনে দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ধাক্কাধাক্কি করতে বিপাশার দরজা খোলে না। অনিমেষ পাগলের মতন মোবাইল নিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে ফোন মেলায় বিনয়কে অহরহ। সুদর্শন অনিমেষ এখন উস্কো খুস্কো চুলে ভরা, মাথায় হাত রেখে 2 চোখ ভেজা জলে শুনতে পায় কেবলই ফোনটি সুইচ অফ করা আছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।